এক পিড়িতে শিব শ্মশানবাসী আর এক পিড়িতে গোড়া হলো। তোমার হরসে তোমার পরশে হয়েছিল মাতোয়ারা, কাঁদিছে মোদের শান্তি নিকেতন, কাঁদিছে বসুন্ধরা। শান্তি নিকেতন, যেখানে পাবেন পরম শান্তির অনুভব। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের স্থাপিত ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি শহর, যা পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় বোলপুর শহরে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তৃক বিশ্ববিদ্যালয় এবং সেখানে তার অবস্থানের ফলে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করেন শান্তিনিকেতন। তার এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও তার চারপাশে বহু জায়গা জুড়ে রয়ে গেছে আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহু স্মৃতি, যা আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এবং সেই সাথে এই শান্তিনিকেতনে দেখে নেব 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দির, কোপাই নদী ও বাঙালিদের কেনাকাটার প্রিয় জায়গা সোনাঝুরি হাট ও সৃজনী শিল্পগ্রাম। তবে এই সমস্ত কিছু দেখবার আগে আপনাদেরকে আসতে হবে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে কিভাবে আসবেন এবং এখানে কোথায় থাকবেন, কোথায় খাবেন, এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে। তা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শিয়ালদহ স্টেশন থেকে সকাল 7টা 20 মিনিটে 13187 মা তারা এক্সপ্রেস ধরে সকাল 10:30টার মধ্যে পৌঁছে যান বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এই ট্রেনে জেনারেল ভাড়া 70 টাকা ও রিজার্ভেশন ভাড়া 85 টাকা। এছাড়া শিয়ালদহ ও হাওড়া থেকে আরো প্রচুর ট্রেন রয়েছে বোলপুর শান্তিনিকেতন আসার জন্য। সেই সমস্ত ট্রেনের সময়সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আপনারা একদিন তারাপীঠ থেকে পরের দিন সকালবেলা তারাপীঠ থেকে ও শান্তিনিকেতন আসতে পারেন গাড়ি বুক করে বা ট্রেনে করে। সেক্ষেত্রে গাড়ি করে আসতে গেলে গাড়ি ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকার মতন। আর যদি আপনারা রামপুরহাট স্টেশন থেকে ট্রেনে করে আসেন তাহলে ট্রেন ভাড়া পড়বে 20 টাকা, যেভাবে আমরা এসেছিলাম। ম্যাজিক কার করে আমরা 20 মিনিটের মধ্যে চলে এলাম রামপুরহাট স্টেশনে এবং এখান থেকে রামপুরহাট বর্ধমান স্পেশাল ধরে আমরা চলে যাব বোলপুর বা শান্তিনিকেতনে। 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ থেকে আমরা চলে এলাম 2 নম্বরে। আর এই ট্রেন অনেক আগেই দিয়ে দিয়েছে, 9:30টার সময় ছাড়বে বর্ধমান স্পেশাল। আমরা বোলপুর নেমে যাব। রামপুরহাট স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশন আসার জন্য সকালের দিকে আরো 2-3টে ট্রেন রয়েছে। সেই ট্রেনের নাম ও সময়সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রামপুরহাট স্টেশন থেকে আমরা টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ঠিক টাইম মতন ছেড়েও দিয়েছিল এবং ট্রেন বেশ ফাঁকা ছিল। খুব সুন্দর বসবার জায়গায় পেয়ে গেছিলাম। ট্রেনের বাউল গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। এখন 11টা বাজে, আমরা বোলপুর স্টেশনে চলে এসেছি। 15 মিনিট লেট আছে, 10:45 টাইম ছিল। এখন স্টেশনের বাইরে বেরিয়ে টোটো করে বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে যাব। বাইরের পথ চলমান সিঁড়িতে উঠে আমরা বাইরের দিকে বেরাবো। স্টেশনের বাইরে চলে এলাম আমরা। আর এই বোলপুর স্টেশনের ঠিক উল্টো দিকে রয়েছে গীতাঞ্জলি মিউজিয়াম আর ওই টিকিট কাউন্টার। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে স্টেশনের বাইরে দৃশ্যটা। বোলপুর স্টেশনের উল্টো দিকে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, এর বাইরে দাঁড়িয়ে আছি আমরা। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। আর বুধবার এই মিউজিয়াম সম্পূর্ণ বন্ধ থাকে। টোটো করে নিয়েছি, জনপ্রতি 20 টাকা করে। আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের ওখানে যাচ্ছি। বোলপুর স্টেশন থেকে টোটো করে চলে এলাম বিশ্বভারতী ক্যাম্পাস রোডের দিকে। এবং টোটো থেকে নেমে এখানে রোডের ওপরে প্রচুর অসংখ্য হোটেল রয়েছে। আমরা কয়েকটা হোটেলে ঢুকলাম এবং দরদাম করলাম। সুবিধা মতন একটা হোটেলে ঢুকে গেলাম। আমরা একটা ডরমিটরি রুম নিয়েছি। একদিনের জন্য আমাদের 1000 টাকা নিয়েছে। বিশ্বভারতী ক্যাম্পাস যাওয়ার আগেই এই রাস্তার উপরে পড়বে আমাদের এই ভাই ভাই গেস্ট হাউস। চেক আউট টাইম হচ্ছে 11টার সময় সকাল। আর এই একদম ওইদিকে হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, আর রাস্তার উপরে একদম ভাই ভাই গেস্ট হাউস। আপনারা এখানে আসতে পারেন। রুম রেট খুবই কম, তবে পিক সিজনে এখানেও রেট বেশি থাকে। এই যে আমাদের রুম, আমাদের এই ডরমিটরি রুমটা পড়েছিল 1000 টাকা মতন, যেটা এটা এখন পিক সিজন না। পিক সিজনে হলে এই রেটটা একটু বেশি থাকবে। রুমটা বেশ বড়ই রয়েছে, 2টো বেড রয়েছে, 2টো ফ্যান রয়েছে রুমে। আর আপনারা চাইলে এসিও নিতে পারেন, গিজারেরও ব্যবস্থা রয়েছে। ছোট্ট টয়লেট। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চের জন্য। এখন লাঞ্চ করে তারপর টোটো ঠিক করে আমরা শান্তিনিকেতনে প্রথম দিনে সাইট সিইংগুলি করব। আর এখানে একটি হোটেলে ঢুকেছি, এখানে অনেক রকম আইটেম দিয়ে ভেজ থালি আছে 110 টাকা করে। বাঁশকাঠি চালের রাইস, ঘি, ধনেপাতার চাটনি, শসা, পেঁয়াজ, আলু ভাজা, গরম বেগুনি, একটা ফুলকপির তরকারি, আলু পোস্ত, ডাল খাওয়া হয়ে গেল। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। খুব সুন্দর এদের ব্যবহার ও পরিবেশন, সব কিছু যাচাই। বেগুনি 2বার নিলাম। এছাড়া কপির তরকারি, ডাল, সবজি, পোস্ত, আলু ভাজা, সব যা চাইছি তাই দিচ্ছে। আয়োজন এই হোটেলেই আমরা আজকে দুপুরে লাঞ্চ সেরে নিলাম। আমাদের ভাই ভাই লজ থেকে
কিছুটা হেঁটে আসলাম বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। দুপুরে লাঞ্চ করার পর আমরা টোটো ধরে নিয়েছি। এখন আমরা কঙ্কালীতলা আর কোপাই নদী ওই দিকটা সাইট সিন করবো। একটা টোটোতে আমরা 6 জন আর 2 বাচ্চা। তা আমাদের 500 টাকা ভাড়া পড়লো। পুরো সাইট সিন ঘুরিয়ে আমাকে হোটেলে ছেড়ে দেবে। শান্তিনিকেতনে প্রথম দিনেই প্রথম সাইট সিন আমাদের কোপাই নদী। টোটো করে আমরা চলে এলাম কোপাই নদীর তীরে। আর এখানে হাট বসেছে খুব সুন্দর। তো চলুন দেখবো কোপাই নদী ও হাট। জায়গাটাও খুব সুন্দর আর বাউল গান হচ্ছে। এই কত সুন্দর হাট বসেছে। আমরা একটু নদীর দিকে যাব। কোপাই নদী এর অপর নাম শাল নদী। এটি একটি ছোট নদী, তবে বর্ষাকালে এই নদীতে বন্যা দেখা যায়। এই নদীর অববাহিকায় মাটির রং লাল। এই মাটি ভূমিক্ষয়ের ফলে যে ছোট ছোট খাত সৃষ্টি হয়েছে তা খোয়াই নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীর বর্ণনায় লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, যা আমাদের ছোটবেলায় পড়া খুবই পরিচিত এক কবিতা। কোপাই নদীর কাছে কোপাইয়ের হাট। খুব সুন্দর সুন্দর এখানে ডিজাইনের ড্রেস রয়েছে আর নানা রকমের সাজার জিনিস, হার, শান্তিনিকেতনে পেশার সমস্ত হার, শান্তিনিকেতনের শাড়ি। আমার নিজের রাধাই নিজে মারি দেখি না ভাবিয়া। বাহ, জমে গেছে। কোপাই নদীর তীরে চলছে বাউল গানের আসর। আর এত সুন্দর লাগছে, এখান থেকে উঠে আসতে মন চাইছিল না। খুব সুন্দর লাগছিল এখানকার পরিবেশ ও বাউল গান। এক পিড়িতে শিব শ্মশানবাসী, আর এক পিড়িতে গোড়া হলো আমরা সবাই মিলে ওখানে বসে বেশ 10-15 মিনিট সময় কাটালাম ও বাউল গান শুনলাম এবং শেষে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে। কোপাই নদীর পর আমরা চলে এলাম শালবনিতে। টোটো করে আমরা শান্তিনিকেতনে আজকে সেকেন্ড স্পট চলে এলাম শালবনিতে। আর শালবনির পরে আছে আদিবাসী গ্রাম। দুটো স্পট এখানে দেখবো। বিভিন্ন বাংলা বয়েস ও বাংলা সিরিয়ালে শুটিং হয়ে থাকে এই স্থানে। বাহামণি সিরিয়ালটি শুটিং হয়েছিল এখানে। শালবনিতে ঘুরতে ঘুরতে একজন কাকুর সাথে দেখা হয়ে গেল। তিনি নিজে কিছু কবিতা আমাদের আবৃত্তি করে শোনালো। খুব সুন্দর লাগলো শুনতে। এই সুন্দর পৃথিবীতে এসেছিল নিয়ে, মেয়েরাই হলো মায়েরা, মায়েরাই হলো নারী, নারী হলো এই জগতের কারিগরি। মনে হয় যেন মায়েদের আসনে বসিয়ে পূজা করি। কোনো মায়ের না ঘরে, কোনো মায়ে অন্ন করে দান, কোনো মায়ের শিশুকে স্তনদুগ্ধ করায় পান। ধন্য 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 মায়েরা, তোমাদের কাজের যে শেষ নাই। তোমাদের হিয়ার মাঝে অপার স্নেহ ভালোবাসা দেখতে আমি পাই। কত কবিতা, কত যে গান, মাতিয়া যায় তো সবার মনের প্রাণ। তোমার প্রেম ভালোবাসা নিয়ে শান্তিনিকেতন একদিন উঠেছিল স্বর্গ হয়ে। তোমার হরসে, তোমার পরশে হয়েছিল মাতোয়ারা। কাঁদিছে মোদের শান্তিনিকেতন, কাঁদিছে বসুন্ধরা। শালবনিতে ঢুকে আমরা অনেকটা ভেতরের দিকে চলে এলাম হাঁটতে হাঁটতে। আরো কিছুটা হাঁটলে একদম শেষ মাথায় রয়েছে পলাশবনি গ্রামটা বা আদিবাসী গ্রাম। এটা দেখতেই আমরা যাচ্ছি। শালবনি পেরিয়ে আমরা চলে এলাম আদিবাসী গ্রামে। খুব সুন্দর এখানে পুরনো সব মাটির বাড়ি। গ্রামটা খুব সুন্দর, বাহ, কোলাহল মুক্ত। আদিবাসী গ্রামটা খুব সুন্দর লাগলো। শালবনি ও পলাশবনি দেখে আমরা চলে এলাম প্রকৃত ভবনে। এখন প্রকৃত ভবন ন্যাচারাল আর্টস এটা দেখতে যাব। এই হচ্ছে প্রকৃত ভবনের ন্যাচারাল আর্টস মিউজিয়াম। প্রকৃত ভবনের এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা করে। এই টিকিট কাউন্টারে টিকিট কেটে যেতে হবে। দুটো গ্যালারি আছে, 1 নম্বর 2 নম্বর। বিভিন্ন গাছপালার ওপরে প্রাকৃতিক গঠনে তৈরি, কোনো ছেনি হাতুড়ি ছাড়া এখানে খুব সুন্দর ভাস্কর শিল্প তুলে ধরা হয়েছে। খুব সুন্দর। মোবাইল বা ক্যামেরা থাকলে 20 টাকা করে লাগবে ছবি তোলার জন্য। তার টিকিটও এখান থেকে করে নিতে হবে। চলুন তাহলে এবার আমরা ভেতরে প্রবেশ করি। খুব সুন্দর প্রাকৃতিক কারুকার্য, কোনো ছেনে হাতুড়ি ছাড়া এসব কাজ হচ্ছে। প্রকৃত ভবন থেকে চলে এলাম বুদ্ধ মন্দিরের কাছে। প্রকৃত ভবনের পাশের গলি দিয়ে 2 মিনিটে চলে এলাম এই বুদ্ধ মন্দির। এখন বন্ধ থাকে, তাই বাইরে থেকে দেখলাম এই বুদ্ধ মন্দিরটি। খুব সুন্দর, আর বুদ্ধ মূর্তিটাও খুব সুন্দর রয়েছে। বল্লভপুর ডিয়ার পার্ক আমরা যখন এলাম, এখন বাজে ঘড়িতে 4টে, 3:30 সময় বন্ধ হয়ে গেছে। জনপ্রতি 100 টাকা প্রবেশ মূল্য। এখানে ডিয়ার দেখতে পাওয়া যাবে, আর কিছু ভাগ্যে থাকলে ময়ূরও দেখা যাবে। এটা একদম ন্যাচারাল আর কি। এখানে জঙ্গলেই ঘোরাফেরা করে ময়ূর বা ডিয়ার আপনারা দেখতে পারবেন। জনপ্রতি 100 টাকা করে চার্জ। সকাল 9টা থেকে
দুপুর 3:30 পর্যন্ত খোলা থাকে, বুধবার দিনকে বন্ধ। টোটো করে আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। এই বাইরেটা দাঁড়িয়ে আছে, এখন আমরা ভিতরে ঢুকবো। সৃজনী শিল্পগ্রামে আমরা এখন প্রবেশ করব। আর এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট মূল্য। আর খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক দিনে। প্রায় 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত এই সৃজনী শিল্পগ্রামটি। খুব সুন্দর শিল্পকলায় গড়ে উঠেছে এই সৃজনী শিল্পগ্রাম। আসুন তাহলে এক নজর দেখে নেওয়া যাক এই ভেতরের প্রাকৃতিক পরিবেশ ও শিল্পকলা। সৃজনী শিল্পগ্রামের মাঠটা খুব সুন্দর, এই ফাঁকা জায়গাটা। বুদ্ধ স্ট্যাচু, বাউলের গান। বোলপুর শান্তিনিকেতনে আসলে এই বাউলের গান শুনে মন মুগ্ধ হয়ে যায়, একটা অপূর্ব অনুভূতি হয়। সৃজনী শিল্পগ্রামের ভেতরে রয়েছে অপরূপ প্রাকৃতিক শোভা এবং গ্রামীণ পরিবেশ। এছাড়া রয়েছে সাঁওতালি নৃত্য, যা দেখতে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। এবং এর ভেতরে রয়েছে প্রচুর ছোট ছোট দোকানের হাট। এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন, তবে আমরা এখান থেকে কেনাকাটা করিনি। এখানে জিনিসের দাম তুলনামূলক একটু বেশি ছিল বলে আমার মনে হলো। তারপর রাঙামাটির পথ ধরে এগিয়ে গেলাম সৃজনী শিল্পগ্রামের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লোকচিত্রের একটি আর্ট গ্যালারির দিকে। সেখানে যেতেই পথে পড়লো আবার বাউলের দেখা। এটি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আর্ট গ্যালারি, যা পূর্ব ভারতের উপজাতি নায়কদের যেমন বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক ও কালু সিন্ধু, তিলক মাজিদ এদের উৎসর্গ করার জন্য এই আর্ট গ্যালারিটা তৈরি করা হয়েছে। অবশেষে চলে এলাম সৃজনী শিল্পগ্রামের মূল আকর্ষণ দেখবার জন্য। এখানে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী বেশ কিছু উল্লেখযোগ্য 9টি রাজ্যকে তুলে ধরা হয়েছে। সেই 9টি রাজ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও তাদের শিল্পকলার পারদর্শিতা ও তাদের জীবন বসতি প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা করে কুঁড়েঘর করে সেটা দেখানো হয়েছে। সেই 9টি রাজ্যগুলি হলো আন্দামান, ত্রিপুরা, মণিপুর, ঝাড়খণ্ড, বিহার, আসাম, সিকিম, উড়িষ্যা ও অবশেষে আমাদের পশ্চিমবঙ্গ। 9খানা ছোট ছোট খুব সুন্দর মাটির বাড়ি, বাঁশের বাড়ি সৃজনী শিল্প গ্রামের মধ্যে দেখতে পাবেন। খুবই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। মণিপুর, ত্রিপুরা, আন্দামান, ঝাড়খণ্ড, আসাম। আসামের শিল্পকলা ও শিল্প, ঝাড়খণ্ডের শিল্পকলা, সিকিমের সংস্কৃতি, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের শিল্পকলা ও সংস্কৃতি। আমারকুটি যাওয়ার পথ, লালমাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন আমারকুটির ভিতরে। খুব সুন্দর এই আমারকুটি যাওয়ার পথটি। আমারকুটি আসলে কোপাই নদীর তীরে বল্লভপুর গ্রাম। শান্তিনিকেতনে হস্তশিল্পের আঁতুড়ঘরও বললে ভুল হবে না। বাটিকের কাজ করা, নানা রকমের চামড়ার ব্যাগ, ঘর সাজাবার জন্য নানা রকমের চামড়ার দ্রব্য, বাঁশের তৈরি নানা রকমের শৌখিন দ্রব্য এখানে বিখ্যাত। তবে আমাদের একটু দেরি হয়ে গেছিল বলে এই জায়গাটায় আমরা বেশিক্ষণ ওয়েট না করে চলে গেলাম সোনাঝুরি হাটের দিকে। আমারকুটি থেকে পৌঁছে গেলাম আমরা খোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাট। খোয়াই লাল মাটির বুকে প্রাকৃতিক এক অন্য উপহার। হয়ে যাওয়া জলধারার ঘর্ষণে লাল মাটি ক্ষয়ে গিয়ে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। এই জায়গায় শীতল করে রেখেছে শিমুল, শাল, পলাশ, সোনাঝুরি, ইউক্যালিপটাসের বন। এখানে প্রাকৃতিক কোলে একটি গোটা দিন কাটিয়ে দেওয়া যায়। আশেপাশে গ্রাম থেকে নানা মানুষের নিজেদের হাতে তৈরি করা নানা দৈনিক কাজের জিনিসপত্র ও শৌখিন দ্রব্য সাজিয়ে নিয়ে এসে গ্রামের হাটে দোকান দেন। আমরাও টোটো থেকে নেমে প্রাকৃতিক কোলে হারিয়ে গেলাম। জায়গাটার নাম সোনাঝুরি হাট বা শনিবারের হাট। তবে এখন এই হাট শনিবার রবিবার ছাড়াও সপ্তাহে প্রত্যেক দিনই বসে। তবে শনিবার ও রবিবারে তুলনামূলক দোকানপাট বেশি থাকে। যেহেতু আগে এই হাটটি শুধু শনিবার করেই বসতো, তাই একে শনিবারের হাটও বলে। ছায়ানিবিড় এই জায়গাতে চারিদিকে পসরা সাজিয়ে গ্রামের বিক্রেতারা বসে আছেন। গায়ে চাদর, স্টল,
পাঞ্জাবি, কুর্তি, কাঠের বাঁশের তৈরি হস্ত সাময়িক, এছাড়া হাতে আঁকা কবিগুরুর নানা ছবি। সোনাঝুরি হাটের একেবারে পেছন দিকে গ্রাম্য থিমে গড়ে উঠেছে থাকবার জন্য লজ ও খাবার রেস্তোরাঁ। এইসব রেস্তোরাঁয় ব্যবস্থাপনা দেখলে অবাক হতে হয়। এইসব রেস্তোরাঁ বা লজগুলিতে আপনারা চাইলে বুকিং করে থাকতে পারেন এবং সোনাঝুরি হাটে এসে দুপুরবেলার এখানকার লাঞ্চও আপনারা করতে পারেন। সোনাঝুরি হাটের ভেতরে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে পাশাপাশি, আপনারা চাইলে এখানে দুপুরে লাঞ্চও করে নিতে পারেন। খুব সুন্দর রেস্টুরেন্টের রেট চার্ট, 180 টাকা থালি, শেয়ার হয় না এই মেনু রয়েছে। এখানে আছে 190 টাকার থালি। ঘুরতে ঘুরতে হঠাৎ একটু ভিড় দেখে এগিয়ে গেলাম, দেখলাম সাঁওতাল নৃত্য। যেমন মনোরম প্রকৃতি তেমনি মানানসই ওদের নাচ। কোথাও কৃত্রিমতার চিহ্ন অবধিত নেই। বাড়তি পাওনা ওদের হাত ধরে ওদের সাথে পা মেলানো। সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি আগন্তকে এর শেষ দৃশ্য মমতা শঙ্করের সাঁওতালদের সাথে নাচের কথা মনে পড়তে বাধ্য। যাদের মনে সাঁওতালদের সাথে নাচ ধরার বিন্দুমাত্র বাসনা ছিল, এখানে তাদের মনোবাসনা পূর্ণ হতে বাধ্য। সোনাঝুরি হাটে বেশ অনেকক্ষণ সময় আমরা কাটালাম। দেখতে দেখতে সূর্য অস্ত গেল ও সন্ধে নেমে এলো। তাই সন্ধে নামার সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা মায়ের মন্দিরের দিকে। বন্ধুরা, অবশেষে আমরা সন্ধ্যেবেলা এসে পৌঁছালাম কঙ্কালীতলার মন্দিরে। কঙ্কালীতলায় পুজো দেওয়ার জন্য এখানে অসংখ্য দোকান রয়েছে। এখান থেকে পুজো সামগ্রী নিয়ে আপনারা পুজো দিতে পারেন। এটি খুব সকালবেলা কটার সময় মন্দির খোলে? 7টা, 6:30, 7টা। আর পুজো দেয় কটা পর্যন্ত? 7:30 থেকে শুরু হয়ে যায়। আর কটা পর্যন্ত হয়? বেলা 12টা পর্যন্ত? না, সারাদিন চলে। সারাদিন চলে, বন্ধ হয় না? খানিকক্ষণ বন্ধ থাকে। কতক্ষণ? 8 ঘন্টা। ও, আবার সন্ধ্যেবেলা রাত্রিবেলা 8টা 9টা পর্যন্ত? 8টা শুরু হয়। 8টায় বন্ধ হয়ে যায়। ও। আর ডালা কোথা থেকে শুরু হয়? তাহলে আপনার অ্যাকাউন্ট হবে 101 হবে, 151, 251। 101 টাকা থেকে লোয়েস্ট, 101 টাকা থেকে লোয়েস্ট। এর নিচে হয় না? এর নিচে অ্যাকাউন্ট হয়, কিন্তু অ্যাকাউন্ট ফল হয় না। 51 টাকায় ফল হয় না। আচ্ছা, কঙ্কালীতলার মন্দিরে আমরা চলে এসেছি। আমাদের শেষ দর্শনীয় স্থান এই কঙ্কালীতলা মন্দির। এখানে মায়ের 51 সতীপীঠের মধ্যে এক অন্যতম সতীপীঠ। এখানে মায়ের কোমরের অংশ পড়েছিল বলে এই স্থানটি খুবই পবিত্র বলে মনে করা হয়। কঙ্কালীতলায় খুব সুন্দরভাবে মায়ের পুজো দেওয়া হচ্ছে। আলিমান করতে এটি হচ্ছে কঙ্কালীতলার মন্দির চত্বর। সুবিশাল এই মন্দির চত্বরটি। আর মন্দিরের ঠিক পূর্ব দিকেই রয়েছে কোপাই নদী। কোপাই নদীর ধারে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির টাইম সন্ধ্যে 6:30 থেকে 7টা পর্যন্ত, যা আমরা একটুর জন্য মিস করে দিয়েছি। আই লাভ কঙ্কালীতলা। খুব সুন্দর এই মন্দিরটা। আর মন্দিরে পার্শ্ববর্তী অঞ্চলটাও খুব সুন্দর। আর এখানে আমরা খুব সুন্দরভাবে পুজো দিলাম। সন্ধ্যে 8টা পর্যন্ত এখানে পুজো হয়। আর এখানে পুজোর ডালা 51 টাকা থেকে শুরু। তবে ফল প্রসাদ মাকে দিতে গেলে 101 টাকা কমসে কম। তারপর 201, 301 টাকা। আর সকাল 6টা 6:30 থেকে পুজো দেওয়া শুরু হয়ে যায়। সারাদিনই পুজো চলে। দুপুরে কিছুক্ষণের সময়ের জন্য পুজো স্টপ থাকে। কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলানাথের একটি মন্দির। খুব সুন্দর এই মন্দিরটি। আমরা সেখানে গেছিলাম এবং বাবার মন্দিরেও পুজো দিলাম। পুজো দেওয়ার পর আমরা 7:30টার সময় বেরিয়ে গেলাম কঙ্কালীতলার মায়ের মন্দির থেকে। এখান থেকে আমাদের হোটেল 8.5 কিলোমিটার দূরত্ব, যেতে সময় লাগলো আধা ঘন্টার মতো। শান্তিনিকেতনে আজ আমাদের দ্বিতীয় দিনের সকালে ফ্রেশ ও রেডি হয়ে সকাল 10টার মধ্যে হোটেল চেক আউট করে হোটেলের রিসেপশনে লাগেজ রেখে টোটো করে বেরিয়ে পড়লাম বিশ্বভারতী ক্যাম্পাস ও মিউজিয়াম দেখবার জন্য। গতকাল যা টোটো করে আমরা ঘুরেছিলাম, আজ সেই টোটো করে সারাদিন ঘুরবো এবং বিকালবেলা আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশন ড্রপ করে দেবে। আজকে সারাদিনে ভাড়া পড়েছে 400 টাকা। টোটো করে মিনিট 10-এর মধ্যে আমরা চলে এলাম বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরে। এখান থেকে একে একে দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সমস্ত জায়গা। প্রত্যেকটি জায়গা তার কাটার বাইরে থেকেই দেখতে হবে, ভেতরে প্রবেশ নিষেধ। আমরা এখন দাঁড়িয়ে আছি তালধ্বজের কাছে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সেই তালধ্বজ। অনন্য সুন্দর গোলাকৃত এই মাটির বাড়িটি শান্তিনিকেতন আশ্রমের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় প্রদান করে। একটি তালগাছকে কেন্দ্র করে অপূর্ব পরিকল্পনায় এই বাড়িটি নির্মিত। তালগাছের পাতাগুলি ধ্বজের মতন করে বাড়িটির ওপর শোভিত বলে এর নাম তালধ্বজ। বাইরে খুব সুন্দর শান্তিনিকেতনে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে। তালধ্বজ দেখার পর আমরা
এগিয়ে গেলাম উপাসনা গৃহর দিকে। উপাসনা গৃহ বা ব্রাহ্মণ মন্দির 1892 সালে এই মন্দিরটি উদ্বোধন হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তখন থেকেই ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠিত দিবস হিসাবে প্রতি বুধবার উপাসনা হয়। মন্দিরের গৃহটি রঙিন কাঁচ দিয়ে নান্দনিক নকশায় নির্মিত, আর তাই স্থানীয় লোকেদের কাছে এটি কাচের মন্দির নামেও পরিচিত। আপনারা চাইলেও এই মন্দিরে প্রবেশ করতে পারেন, তাহলে প্রতি বুধবার করে এই মন্দির খোলা হয় সর্বসাধারণের জন্য। তবে এখানে প্রবেশ করবার জন্য সাদা ড্রেস লাগে। আর মন্দিরটির বাইরে খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো রয়েছে, বাইরে থেকে আপনাদের দেখতে হবে। উপাসনা গৃহ দেখে চলে এলাম শান্তিনিকেতন ভবন। শান্তিনিকেতন ভবন আশ্রম সবচেয়ে পুরনো বাড়ি শান্তিনিকেতনের। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের 1864 সালে এই বাড়িটি তৈরি করেছিলেন। বাড়িটি প্রথম অবস্থায় একতলা দালান বাড়ি ছিল, পরে দোতলা হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির একতলায় ধ্যানে বসতেন। কৈশোরে বাবার সঙ্গে হিমালয় যাওয়ার পথে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিছুদিন বাস করেন। ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপনের সময়ও রবীন্দ্রনাথ কিছুকাল সপরিবারে এই বাড়িতে বাস করেছিলেন। পরে আর কখনোই তিনি এটিকে বসতবাড়ি হিসাবে ব্যবহার করেননি। শান্তিনিকেতন ভবন দেখে চলে এলাম ছাতিমতলায়। এখানেই পাবেন পরম শান্তির অনুভব। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরে জমিদারের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে আসছিল, তখন এই ছাতিমতলায় কিছুক্ষণ এর জন্য বিশ্রাম করেন এবং এখানেই তিনি তার প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন। তখন রায়পুরে জমিদারের কাছ থেকে 16 আনার বিনিময়ে 20 বিঘা জমি পাট্টা নেন। বর্তমানে 7ই পৌষ সকাল 7:30 ঘটিকায় এখানে উপাসনা হয়, কিন্তু সেকালে সেই ছাতিম গাছ দুটো মরে গেছে। তারপরে ওই জায়গায় দুটি নতুন ছাতিম গাছ রোপণ করা হয়। চলে এলাম কলা ভবনে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলা ভবন হলো এক চারুকলা ও দৃশ্যকলার বিদ্যার কেন্দ্র। 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটি তৈরি করেছিলেন। 1919 সালে যখন এটি প্রথম কাজ শুরু করেন, তখন সেখানে সঙ্গীত এবং শিল্প শেখানো শুরু হয়। 1933 সালের মধ্যে দুটি ধারায় দুটি ভিন্ন বিদ্যালয় বিভক্ত হয়, কলা ভবন ও সঙ্গীত ভবন। 1919 সালে প্রতিষ্ঠা হওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুকে প্রতিষ্ঠানের প্রথম অধ্যাপক হওয়ার জন্য আমন্ত্রণ জানান, যিনি বঙ্গীয় শিল্পকলায় প্রতিষ্ঠাতা এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য। সঙ্গীত ভবন আর হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের ম্যাপিং। এছাড়া আপনারা এই বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরের ভেতরে দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের পুরনো আশ্রম ঘর, ঘণ্টাঘর, পুরনো মেলার মাঠ, 3 পাহাড়ের গাছ, নতুন মেলার মাঠ, নাট্যঘর, ইগলু ঘর ও মালঞ্চ ইত্যাদি দেখে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে একটি দোকান থেকে। বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে এই সুন্দর জায়গাটায় সকালবেলার ব্রেকফাস্টটা করে নেবো। 4 পিস পুরি সবজি 25 টাকা করে, ব্রেড অমলেটও 25 টাকা। জায়গাটা খুব সুন্দর, একদম চারিদিকে সবুজ ঘেরা, গাছপালার মধ্যে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত সুন্দর এই স্ট্রিট ফুড বেশ ভালোই। সকালবেলা ব্রেকফাস্টটা এই সুন্দর জায়গা থেকে করে নেবো, দারুণ লাগছে। বিশ্বভারতীর ভিতরে যে কটা সাইট সিন ছিল আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা বিশ্বভারতীর ভেতরে যে মিউজিয়ামটা রয়েছে রবীন্দ্রনাথের, সেই মিউজিয়ামে আমরা প্রবেশ করব। আর মিউজিয়ামে টিকিট কাউন্টারের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, এখন টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। এই মিউজিয়াম খোলা থাকে সপ্তাহে সোমবার থেকে রবিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিট দেয় 4:30 পর্যন্ত এবং বুধবার ও বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ। দুপুরবেলা ঘন্টাখানিকের জন্য বন্ধ থাকে টিফিন টাইম। বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে যে মিউজিয়াম, এই মিউজিয়ামে আমরা ঢুকে গেছি। মিউজিয়ামে জনপ্রতি 70 টাকা করে, আর স্টুডেন্ট আইডেন্টি কার্ড থাকলে 10 টাকা করে জনপ্রতি। রবীন্দ্র ভবনের মেন মিউজিয়ামের ভেতরে আপনারা দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিস ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের সাক্ষাৎকারের দৃশ্য। মেন মিউজিয়ামের ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, তাই সেগুলি আর দেখাতে পারলাম না। আপনারা আসলে অবশ্যই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করবে। মিউজিয়ামের ভিতরে খুব সুন্দর আর সুবিশাল বট গাছ, বহু পুরনো এই বট গাছ। মিউজিয়ামের পিছন দিকেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। উত্তরায়ণ এলাকায় অন্যান্য বাড়িগুলির মতন উদয়ন বাড়িটি রবীন্দ্র ভাবনায় তৈরি হয়। এই গৃহ নির্মাণে বিশেষ ভূমিকা কবিপুত্র রবীন্দ্রনাথের। এই বাড়ির দোতলায় ঘরগুলি যেমন বিভিন্ন আকারে তেমনি বিভিন্ন উচ্চতায় বিন্যস্ত, দৃষ্টিনন্দন ও স্থাপত্য শিল্পের অতুলনীয়। উদয়ন দেখে আমরা মিউজিয়ামের বাইরে বেরিয়ে আসলাম। এটি সেন অমর্ত্য সেনের বাড়ি। জন্ম 3রা নভেম্বর 1933 সালে। অর্থনীতিতে নোবেল পুরস্কার
বিজয়ী একজন ভারতীয় বাঙালি অর্থনৈতিকবিদ ও দার্শনিক এই অমর্ত্য সেন। অমর্ত্য সেনের জন্ম শান্তিনিকেতনের মাতামহ ক্ষিতিমোহন সেনের পর্ণকুটিতে। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রেখেছিল অমর্ত্য, যার অর্থ অমর বা অবিনশ্বর। এবং অমর্ত্য সেনের বাড়ির উল্টো দিকে রয়েছে কৃষি অর্থনৈতিক গবেষণাগার কেন্দ্র। আমরা এখন দাঁড়িয়ে আছি সুরুল রাজবাড়ির সামনে। এখন এই রাজবাড়িতে প্রবেশ করবো। এই রাজবাড়ির ভেতরে খুব সুন্দর দুর্গা উৎসব হয় দুর্গাপুজোর সময়। আর রাজবাড়ির পেছনে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, আমরা সেখানেও যাব। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক দিকটা। আর এই হচ্ছে সুরুল রাজবাড়ির বাইরে দৃশ্য। আমরা এখন সুরুল রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম। এই বাড়িটি প্রায় 250 বছরেরও পুরনো। এখানকার স্থানীয়দের কাছে এই বাড়িটি পোড়ো বাড়ি বা সরকার বাড়ি নামেও পরিচিত। একজন বিশিষ্ট জমিদার শ্রীনিবাস সরকার এই বাড়িটি নির্মাণ করেছেন। সুরুল রাজবাড়ি দেখার পর আমরা তার পাশে এই মন্দিরটি দেখতে চলে এলাম। খুব সুন্দর এই মন্দির, কিন্তু এখন বন্ধ রয়েছে বলে ভেতরে প্রবেশ করা গেল না। সুরুল রাজবাড়ি দেখার পর আমরা চললাম আবার লালমাটির পথ ধরে খোয়াইয়ের বনে সোনাঝুরি হাটের দিকে। পথে দেখা মিলল বহু রেস্তোরাঁ ও ছোট ছোট হাট ও সবুজ সৌন্দর্যের ভরা প্রাকৃতিক শোভা। পথে পড়ল পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প জয় জোহার আদিবাসী কারুশিল্পের প্রদর্শন কেন্দ্র। টোটো থেকে নেমে একটু হেঁটে সামনের দিকে গেলাম এবং বাইরে দিয়ে দেখলাম। আপনারা চাইলে জনপ্রতি 10 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পারেন। খুব সুন্দর শিল্পকলার প্রদর্শন এখানে তুলে ধরেছে। আমরা আবার সোনাঝুরি হাটে চলে এলাম। কালকে যখন এসেছিলাম তখন সন্ধ্যে হয়ে গেছিল বলে ঠিক মতন এই হাটটাকে ভালোভাবে দেখতে পারিনি। সোনাঝুরি হাটে যখন এসে আমরা পৌঁছালাম তখন দুপুর 1:45 বাজে। লাঞ্চের সময় হয়ে গেছিল বলে এখান থেকেই লাঞ্চ করে নিলাম। এখানে ভ্যানের মধ্যে সবজি ভাত পাওয়া যাচ্ছে 60 টাকা করে, ডিম ভাত 80 টাকা, মাছ ভাত 120 টাকা। সবাই এখানে খাচ্ছে। সোনাঝুরি হাটের সামনেই এরকম ভ্যান লাগিয়ে দুপুরে লাঞ্চটা আপনারা করে নিতে পারেন। এখানে রান্না হচ্ছে আর এখানে চেয়ার টেবিল লাগিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। খুবই সস্তায় খাওয়া দাওয়া, আর খাবারগুলো বেশ ভালো। হোটেল থেকে লাগেজ নিয়ে নিয়েছি, নিয়ে এবার স্টেশন যাওয়ার পথে এই ফুলবাড়িটা আমরা দর্শন করে এখন আমরা বোলপুর স্টেশন থেকে যাব। খুব সুন্দর এই ফুলবাড়ি, চারিদিকে ফুলের মেলা গাছ, খুব সুন্দর এই ফুলবাড়ি। বাহ, যেমনি নাম তেমনি সুন্দর দেখতে। তো বন্ধুরা, অবশেষে আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছালাম। এখন বিকালে ট্রেন ধরে আমরা চলে যাব শিয়ালদায়। এই ভাই টোটো করে আমরা ঘুরলাম। ইনি শান্তিনিকেতনটা খুব সুন্দরভাবে আমাদের ঘুরিয়ে দেখিয়েছে। কালকে সারাদিন এবং আজকে সারাদিন আমরা যেখানে যতটা সময় পেরেছি ততটা সময় নিয়ে দেখেছি। উনি একবারও আমাদের বিরক্ত করেনি। আর ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভাইয়ের নাম রাহুল। ভাই, তোমার নাম্বারটা একটু বলে দাও তো। আমার নাম্বার হচ্ছে 8927539517। ঠিক আছে, আপনাদের পিক আপ করে সারা শান্তিনিকেতন পুরো সাইট সিন ঘুরিয়ে দেবে 2 দিনের জন্য। আর সিজন ওয়াইজ রেট চেঞ্জ হয়, তবে যতটা কমে নেওয়ার ইনি নিয়ে নেবেন। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আমাদের অত তাড়া ছিল না বলে তাই আমরা একটু দেরি করে ট্রেন ধরলাম। আপনারা চাইলে ডাইরেক্ট শিয়ালদা যাওয়ার জন্য 3:17-তে মাতারা এক্সপ্রেস রয়েছে, সেটা ধরেও আপনারা শিয়ালদা ডাইরেক্ট চলে যেতে পারেন। আমরা জয়নগর ধরবো বলে একটু দেরি করে আসলাম। বোলপুর শান্তিনিকেতন থেকে জয়নগর ধরে আমরা ব্যান্ডেল জাংশনে চলে এসেছি। এই গাড়ি হাওড়া যাবে, আমরা হাওড়া যাব না, ব্যান্ডেলে নেমে গেলাম। ব্যান্ডেল থেকে নৈহাটি ধরে আমরা নৈহাটি যাব এবং নৈহাটি থেকে ট্রেন ধরে সোদপুর চলে যাব।